প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আমাদের অবাক করবে এবং ভাবাবে। একজন দরিদ্র যুবক ৮০ বছর বয়সী এক ধনী মহিলাকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের মাত্র ৭ দিন পরে যখন সে তার নববধূর কাছে বিয়ের রাত উদযাপন করতে পৌঁছায়, তখন যে দৃশ্যটি সে দেখেছিল তা বিশ্বাস করা কঠিন। সেই বৃদ্ধা মহিলার চলাফেরা এবং চালচলন দেখে মনে হচ্ছিল যে তিনি ১৮ বছরের বয়সের একজন তরুণের চেয়েও অনেক বেশি কম। কিন্তু আসল চমকের মোড়টা এলো যখন অর্জুন একটি এমন সিদ্ধান্ত নিলেন যা কেউই আশা করেনি। অর্জুন একজন ২৫ বছর বয়সী যুবক, যার উপর পুরো বাড়ির দায়িত্ব এসে পড়ে। বাবার মৃত্যুর পর পুরো পরিবার তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। তার মা অনিতা গুরুতর অসুস্থতায় ভুগছিলেন, যার চিকিৎসায় সমস্ত সঞ্চয় খরচ হয়ে গিয়েছিল। তার ছোট বোন কাজল তখনও স্কুলে পড়ছিল। তার ফি, বই এবং অন্যান্য খরচ অর্জনের জন্য বোঝা হয়ে উঠেছিল। মাত্র ২৫ বছর বয়সী জীবন তাকে এতটাই দায়িত্বশীল করে তুলেছিল যে তার মুখ সময়ের আগেই বৃদ্ধ লাগতে শুরু করেছিল। সারাদিন পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং ছোটখাটো কাজ করে সে কোনোভাবেই সংসার চালাচ্ছিল। তার মুখে উদ্বেগের রেখা এবং চোখের নিচে কালো দাগ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছিল যে সে ভেতর থেকে সম্পূর্ণ ক্লান্ত। রিন্দা প্রতিদিন দরজায় কড়া নাড়ত। একদিন সে একটা সস্তা চায়ের দোকানে গেল। সে পকেট থেকে কয়েনগুলো বের করে গুনতে শুরু করলো, চা কেনার মতো পর্যাপ্ত টাকা আছে কিনা তা পরীক্ষা করার জন্য। তারপর তার চোখ পড়ল এক মহিলার উপর, যে দূর থেকে তার দিকে তাকিয়েছিল। তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না, তার নাম ছিল সামিরা মালিক। অর্থাৎ ব্যবসায়িক জগতে তিনি ছিলেন এক বড় নাম। দামি শাড়ি, ভারী গয়না আর আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব অর্জুনকে অবাক করে দিয়েছিল। যে সামিরা হেসে জিজ্ঞেস করলো, তুমি কি অর্জুন ভার্মা? অর্জুন ক্লান্ত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। আর এতে সে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর সে বলল, আমি জানি এখন তোমার জীবনে কি ঘটছে। তোমার মায়ের অসুস্থতা, তোমার বোনের পড়াশোনা এবং ঋণের বোঝা সম্পর্কে আমি সবকিছুই জানি। অর্জুন হতবাক হয়ে গেল। সে দ্বিধাগ্রস্ত ভাবে জিজ্ঞাসা করলো, তুমি কি? আর তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানো? সামিরা হালকা হেসে উত্তর দিল, তুমি যদি চাও আমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারি। তার একটাই শর্ত, আমাকে বিয়ে করো। এই কথা শুনে অর্জুন হতবাক হয়ে গেল। সে বলল, তুমি কি বলছো? আর সামিরা বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। সামিরা গম্ভীরভাবে বলল, কিন্তু আসল প্রশ্ন হলো এটাই সর্বোপরি, কেন একজন ৮০ বছর বয়সী মহিলা ২৫ বছর বয়সী একজন দরিদ্র ছেলেকে বিয়ে করতে চেয়েছিলেন? এটা কি অর্জুনের জন্য স্বপ্নের মতো ছিল না, নাকি ফাঁদের মতো ছিল? কিন্তু এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকা রহস্য জানলে আপনি অবাক হবেন। এটা কোনো রসিকতা নয়, বরং এটা তোমার জন্য একটা সোজা প্রস্তাব, শান্ত স্বরে বলল সামিরা। এবং তিনি বলেন, যদি তুমি এটা মেনে নাও তাহলে আমি নিজেই তোমার মায়ের চিকিৎসা করাবো, তোমার বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেব এবং তোমার মাথায় যে ঋণ রয়েছে সেটাও শোধ করে দিব। এইসব আমার পক্ষ থেকে হবে। আমি তোমাকে তোমার জীবনের সকল সমস্যা থেকে মুক্ত করব। অর্জুনের মনটা যেন অশান্তিতে ভরে গেল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, এর বিনিময়ে আমাকে কি করতে হবে? শুধু একটাই জিনিস। স্বামীরা তৎক্ষণাৎ উত্তর দিল, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। আমাদের মধ্যে একটি আইনি চুক্তি হবে। বিয়ের পরেও তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ হবে না। তুমি তোমার জীবন তোমার ইচ্ছা মতো কাটাতে পারো, কিন্তু আমার কিছু শর্ত আছে যা তোমাকে মানতে হবে। তার কথাগুলো শুনতে সহজ মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে সেগুলো পূরণ করা খুবই কঠিন ছিল। অর্জুন কিছু না বলে সেখান থেকে চলে গেল। সামিরাও তার দামি গাড়িতে করে চলে গেল। অনেকদিন কেটে গেল, কিন্তু পরিস্থিতি অর্জুনকে বাধ্য করলো। ঋণদাতাদের হুমকি দিন রাত আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছিল। সে ভাবতে লাগলো যে যদি আমি ওই ধনী মহিলার কথায় রাজি হই তাহলে হয়তো আমার মা জীবন পাবেন এবং আমার বোনের ভবিষ্যতেও ভালো হবে। অবশেষে সে হাল ছেড়ে দিয়ে সামিরার কাছে গেল এবং তার সমস্ত শর্ত মেনে নিয়ে তাকে বিয়ে করলো। সাক্ষীদের সামনেই দলিলপত্রে স্বাক্ষর করা হয়েছিল এবং বিবাহটি সফলতার সাথে সম্পূর্ণ হয়েছিল। এই প্রথম অর্জুন একটি বিলাসবহুল প্রাসাদে পা রাখলেন। তার হৃদয়ে এক অজানা উদ্বেগে ফেরে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে সে বিশ্বের অন্যতম ধনী মহিলার সাথে বিবাহিত, এবং এই প্রাসাদ রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। চারদিকে ছিল জাঁকজমক দামি আসবাবপত্র, উঁচু সিলিম, মার্বেল পাথরের মেঝে আর দেয়ালে জটিল সাজসজ্জা। প্রতিটি কোণ স্বপ্নের মতো লাগছিল।
সেখানকার চাকর সামিরার নির্দেশে যেত এবং সর্বদা প্রস্তুত থাকতো। সে বুঝতে পারছিল যে সামিরা কোনো সাধারণ মহিলা নয়, এমনকি বছরের পর বছর ধরে তার জন্য কাজ করা চাকররাও তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো। প্রাসাদে কাজ করা সুন্দরী মেয়েরা যদি অর্জুনের সাথে কথা বলতো, তারা খুব কম কথায় উত্তর দিত এবং তারপর চুপ করে থাকতো। যেন একটা ভয় আছে যে নতুন ভদ্রলোক হয়তো কোনো কিছুর জন্য খারাপ বোধ করবেন। রাতের নীরবতায় তার মনে হচ্ছিল যেন সবকিছু তার ইচ্ছা মতোই ঘটছে। কিন্তু আমারও একটু দম বদ্ধ হয়ে আসছিল। যখন সে পেছনে ফিরে তাকালো, তখন সে শূন্যতা ছাড়া আর কিছুই দেখতে পেল না। সময়ের সাথে সাথে অর্জুন প্রাসাদের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার করতে শুরু করে। দ্বিতীয় তলায় একটি ভারী ও বিশাল দরজা ছিল, যা সবসময় বন্ধ থাকতো এবং তাতে একটি বড় তালা থাকতো। সেই দরজাটি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল। অর্জুন ভাবতে লাগলো যে দরজাটা এত সুরক্ষিতভাবে রাখা হয়েছিল, তার পিছনে কি লুকিয়ে আছে। অর্জুন এবং সামিরার মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু তখনও কোনো মানসিক সংযোগ তৈরি হয়নি। সামিরা চাইছিল অর্জুন স্বেচ্ছায় তার ঘরে আসুক, জোর করে নয়। সে অর্জুনকে খুব ভালোবাসতো, কিন্তু অর্জুন তখনও তার থেকে দূরত্ব বজায় রেখে চলছিল। সামিরা প্রায়ই তার ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকত। যখনই তারা দুজনে একে অপরের সাথে কথা বলতো, তখনই কথাটা খুব ছোট হয়ে যেত, শুধুই আনুষ্ঠানিকতা। সামিরা প্রায়ই তার সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করত, কিন্তু অর্জুন কেবল প্রয়োজনে কথা বলতেন, না হলে তিনি চুপ করে থাকতেন। সামিরা প্রতিদিন অর্জুনের সাথে টেবিলে বসে খাবার খেত। তারা দুজনেই একে অপরের কোনো বিষয়ে কিছু বলেনি এবং একে অপরের পরিবার সম্পর্কে কখনো জানার চেষ্টাও করেনি। মনে হচ্ছিল যেন দুজনেরই সম্পূর্ণ আলাদা জগৎ। একবার রাত ছিল এবং প্রাসাদে নীরবতা ছিল। অর্জুন তার ঘরের দিকে মুখ ফিরিয়ে নিল। তারপর তার চোখ পড়ল প্রাসাদের অন্য এক অংশে, যেখানে আলো জ্বলছিল। এটা দেখে সে সেখানেই থমকে গেল। সে দেখতে পেল যে এই আলো সামিরার ঘর থেকে আসছে। এই ঘরটি প্রাসাদের কেন্দ্রীয় অংশে ছিল। সামিরা ছাড়া আর কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি। সামিরা অর্জুনকে তার ঘরে ডাকার জন্য অধৈর্য হয়ে পড়েছিল, কিন্তু অর্জুন কখনো সেই ঘরে যাওয়ার চেষ্টা করেনি। সে জোর করে নিজেকে সংযত করল। আরেকটি ঘর ছিল, যার উপর একটি শক্ত তালা ছিল। অর্জুন ভেতরে যাওয়ার চেষ্টা করত, কিন্তু কেউ তাকে থামিয়ে বলতো, স্যার, ওই ঘরের ভেতরে যাওয়া নিষেধ। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? কিন্তু কখনোই সে তার কোনো উত্তর পায়নি। এক রাতে সে ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে সে মনোযোগ দিয়ে শুনল যে সামিরা কারো সাথে কথা বলছে, এবং সে যেভাবে কথা বলছিল তাতে অর্জুনের হৃদয় স্পন্দন দ্রুত ধরে উঠল। সে বুঝতে পারছিল না যে সামিরা জীবনের সাথে কি রহস্য জড়িত ছিল, কিন্তু এখন সে নিশ্চিত হয়ে গেল যে তার কাছ থেকে অনেক কিছু লুকানো ছিল। তার মনে অনেক প্রশ্ন জাগাচ্ছিল। সামিরা সবার কাছ থেকে কি লুকিয়ে রেখেছে এবং কেন সে কাউকে এই ঘরে আসতে দেয় না। সে দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে রইল এবং তার হৃদস্পন্দন থামানোর চেষ্টা করল। তার মনে অদ্ভুত চিন্তা আসতে লাগলো যে সে যাকে বিনা আপোষে বিয়ে করতে মেনে নিয়েছিল, তার পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র আছে নাকি, এবং কোনো গোপন রহস্য আছে কিনা। অর্জুন জানার জন্য তিনি প্রাসাদের প্রতিটি গোপন কথা প্রকাশ করবেন। এইসব ভাবতে ভাবতে সে তার ঘরে ফিরে এলো এবং সিদ্ধান্ত নিল যে যাই ঘটুক না কেন, আজ সে ওই ঘরে যাবে এবং দেখবে ব্যাপারটা কি। তার সন্দেহ এখন অবশেষে পরিণত হয়েছে যে সে ভাবতে লাগলো কিভাবে এই ঘরে পৌঁছানো যায়। সামিরা তার দিকে তাকিয়ে সবসময় হাসত। তিনি আসলে 80 বছরের বৃদ্ধা ছিলেন, কিন্তু অর্জুনের কাছে থেকে প্রতিদিনই তার নতুন আশা ও প্রত্যাশা ছিল। এখন অর্জুন ভাবল যে তার এই মহিলার সাথে কথা বলা উচিত। একমাত্র সেই তাকে সেই ঘরের রহস্য জানাতে পারে। প্রাসাদের নির্জন অন্ধকারে কেবল ঘরের টিকটিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। রাতের তৃতীয় প্রহরে অর্জুন সেই ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। সামিরার একজন বিশেষ দাসীর সাথে কথা বলল। সে ছিল কিরণ নামে 2002 বছর বয়সী একজন অত্যন্ত সুন্দরী মেয়ে। অর্জুন কিরণকে অনুরোধ করল যে তিনি তার স্ত্রী সামিরার সাথে দেখা করতে চান। কিরণ সামিরার কাছ থেকে অনুমতি নিতে যায়। কিরণ ছাড়া আর কেউ সামিরার কাছে যেতে পারল না। কিরণ যখনই সামিরাকে অর্জুনের ইচ্ছার কথা জানালো, সামিরা খুশি হয়ে কিরণের হাতে চুমু খেলো এবং বলল, তাড়াতাড়ি পাঠাও। অর্জুন ছিলেন 25 বছর বয়সী একজন সুদর্শন, শক্তিশালী এবং প্রতিশ্রুতিশীল যুবক। সে গিয়ে সামিরার ডোরবেল বাজাতে শুরু করলো। সামিরা দরজা খুলে দিল
এবং তাকে আন্তরিকভাবে স্বাগত জানালো। অর্জুনও ভাবছিল যে আমি যদি ওকে খুশি না করি এবং আমার না করি তাহলে রহস্যটা কিভাবে উন্মোচিত হবে। আর ঘরটি গোলাপের সুবাসে সুগন্ধযুক্ত ছিল। সামিরা দাঁড়িয়ে ছিল, মুখ উজ্জ্বলতা আর চোখে ভালোবাসার আলো। অর্জুন ঘরে ঢোকার সাথে সাথে তার হৃদস্পন্দন জোরে জোরে শুরু হয়ে গেল। অর্জুন অবাক হয়ে বলল, সামিরাজি, তোমাকে 20 বছরের মেয়ের মতো দেখাচ্ছে, এটা কিভাবে সম্ভব? সামিরা হাসে, তার মুখে এক বিশেষ উজ্জ্বলতা ছিল। সে ধীরে ধীরে অর্জুনের কাছে এসে বলল, ভালোবাসায় কোনো বয়স নেই অর্জুনজি। যখন একজন নারী তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে তখন তার আত্মা তরুণ হয়ে ওঠে। আমি তোমাকে শুধু আমার সম্পদ এবং প্রাসাদের উত্তরাধিকারী করিনি, বরং আমার হৃদয়ের মালিকও করে তুলেছি। ঘরটি এখন ভালোবাসার আর্দ্রতায় সম্পূর্ণরূপে ভিজে গেছে। অর্জুন বিছানার কাছে বসেছিল এবং সামিরা এসে ধীরে ধীরে তার পাশে বসল। দুজনের মধ্যেই একটা নীরবতা ছিল যা ভারী ছিল কিন্তু মিষ্টি ছিল। সামিরা বলল, আমি কখনো ভাবিনি যে আমার জীবনের এই পর্যায়ে কেউ আমার চোখের দিকে এমন ভাবে তাকাবে যেভাবে তুমি দেখছো। অর্জুনও ধীরে ধীরে উত্তর দিল, আমি কখনোই ভাবিনি যে তোমার চোখে এত গভীরতা থাকবে যে আমি আমার সমস্ত প্রশ্ন ভুলে যাব। সামিরাজি, আজ আমি শুধুই তোমার। সামিরার চোখে একটু আর্দ্রতা ছিল এবং তার ঠোঁটে ভালোবাসার দৃশ্যমান ছিল। এই ভালোবাসার অপেক্ষার আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। যৌবন চলে গেছে, সম্পর্ক চলে গেছে, কিন্তু হৃদয় এখনো স্পন্দিত। অর্জুন তার হাত ধরেছিল। দুজনের হাতের তালুর মাঝখানে উষ্ণতায় এক নতুন উষ্ণতা ছিল, শুরুর শিখা। জ্বলে উঠল অর্জুন, বলল, ক্ষমা করে দাও সামিরাজি। আমি জানি আমি আগে তোমার কাছে আসিনি, কিন্তু আজ যখন তোমার সামনে আছি সবকিছু সত্যি মনে হচ্ছে। তুমি দেখতে খুব সুন্দর। সামিরা আস্তে আস্তে তার কাঁধে মাথা রেখে বলল, যখন একজন নারীকে তার পুরুষ তার বলে ডাকে তখন সে বয়স দিয়ে তৈরি হয় না, সেই মুহূর্তে দিয়ে শুধু মুহূর্তেই থাকো, সেই মুহূর্তে দিয়ে শুধু এই মুহূর্তেই থাকো। অর্জুন, আর আমি তোমাকে সেই ভালোবাসা দেব যা কেউ কখনো দেয়নি। অর্জুন তার চোখের দিকে তাকিয়ে আবার তার কপালে চুমু খায়। একটা গভীর নিঃশ্বাস ফেলে সে বলে, আজ আমি নিঃশর্তভাবে এবং কোনো প্রশ্ন ছাড়াই তোমার বাইরে বৃষ্টি শুরু হলো। বাতাসে গোলাপের সুবাস ছড়িয়ে পড়ল। রাত আরো গভীর হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন ঘরের সময় থেমে গেছে। আলোর শিখা ধীরে ধীরে ইলান হয়ে আসছিল, কিন্তু এখনো অর্জুন এবং সামিরার চোখে গভীরতা ছিল। বিশ্বাসের ভালোবাসায় তারা ভরে তুলেছিল। অর্জুন সামিরার হাত তার বুকে রেখে বলল, এই স্পন্দন এখন তোমার, যতক্ষণ এটা চলতে থাকবে আমি তোমারই থাকবো। সামিরার চোখে একটা ঝলকানি, আর সেই ঝলকানিতে যৌবন ছিল না, এটা ছিল সত্যিকারের ভালোবাসার আলো। সে আরো কাছে এলো, সে তার বুকে কপাল রেখে বলল, আমি জীবনে মাত্র দুবার আমার হৃদয়ের তৃপ্তি পেয়েছি। একবার যখন তুমি আমাকে তোমার স্ত্রী বলেছিলে এবং দ্বিতীয়বার যখন তুমি আমাকে তোমার বলেছিলে। অর্জুন তার চুলে আস্তে আস্তে আদর করে বলল, আমি শপথ করছি আমি তোমার চুলের প্রতিটি অংশ ভালোবাসি। সামিরা ঠোঁট কাঁপছিল, কিন্তু কেবল একটি শব্দ বেরিয়ে এসেছিল, আজ আমার ইচ্ছা পূরণ হয়েছে। আজ তুমি আমার হৃদয়ের প্রতিটি শূন্য কোণে বসতি স্থাপন করেছ। অর্জুন হাসল, তার চোখে সে নিষ্পাপতা ছিল যা কেবল প্রথম প্রেমে পাওয়া যায়। সে সামিরার এত কাছে এসেছিল যে তাদের নিঃশ্বাসও আলাদা মনে হয়নি। তারপর অর্জুন ফিসফিস করে বলল, এখন আমার জীবনের প্রতিটি দিন কেবল তুমি এবং তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমি আজ এটা বুঝতে পেরেছি, সেই রাতে তারা দুজনেই কোনো প্রতিশ্রুতি দেয়নি, তারা কোনো শপথ নেয়নি, কারণ তাদের নীরব চোখ সবকিছু বলে দিয়েছে। ঘরটি আর কেবল একটি জায়গায় ছিল না, এটি তাদের প্রেমের গল্প হয়ে উঠেছে। বাহিরে বাতাসে একটি অদ্ভুত ঝাপসা শোনা যাচ্ছিল, মিষ্টিতা ছড়িয়ে পড়েছিল। অর্জুন অনুভব করছিলেন যে তিনি এইমাত্র জানতে পেরেছেন যে গোপনে ভালোবাসাটা অজান্তেই ঘটে গিয়েছিল, কিন্তু এখানে ভালোবাসাটা একতরফা ছিল না। সামিরা হাল ছাড়েনি, সে অর্জুনের কাছে এসে তার ঠোঁটে আঙ্গুল রাখলো এবং তিনি বললেন, এখন কিছু বলো না, শুধু অনুভব করো। অর্জুনের চোখ অবাক হয়ে গেল, যেন সে 80 বছরের বৃদ্ধা নয়,
বরং 25 বছরের একজন প্রাণবন্ত নারী। প্রতিটি নড়াচড়ায় আবেগ, প্রতিটি স্পর্শে ক্ষুধা, যেন বছরের পর বছর ধরে অতিরিক্ত এক তৃষ্ণা। সামিরা অর্জুনকে কোলে নেয়, কিন্তু কোনো সূক্ষ্ম অনুভূতি দিয়ে নয়, বরং পূর্ণ শক্তি দিয়ে। আজ রাতটা আমার, আর তুমিও। অর্জুনের কিছু করার দরকার ছিল না, সামিরা ইতিমধ্যেই প্রেমে ডুবেছিল। সেই রাতটি প্রাসাদের সবচেয়ে সুন্দর রাত হয়ে ওঠে। বরং ঝড়ো প্রেমের গল্প। সকাল হওয়ার সাথে সাথে দাসীদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। আজ ম্যাডাম আবারও তারুণ্যের উদাহরণ হয়ে উঠেছেন। এখন মালিকও তার প্রেমে পড়ে গেছে। অর্জুনের প্রায়ই মনে হতো যে ওই ঘরে এমন কিছু আছে যা আজও অক্ষতিত রয়ে গিয়েছে। সেদিন সে সাহস সঞ্চার করলো। দরজাটা অর্ধেক খোলা ছিল। হৃৎপিণ্ড আরো জোরে জোরে স্পন্দিত হতে লাগলো। সে ধীরে ধীরে ভিতরে গেল। ঘরটির মৃদু আলোয় জ্বলজ্বল করছিল। পুরনো আসবাবপত্র, দেওয়ালে ঝুলন্ত ছবি, এক কোণে ভারী কাঠের আলমারি, সাথে অনেক ফাইল। অর্জুনের চোখ গেল কাছে রাখা টেবিলের দিকে। সেখানে একটা মোটা খাম রাখা ছিল, যার কোণগুলো হলুদ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন বারবার স্পর্শ করার জন্যই হয়েছে। সে খামটি খুলল এবং একটি ছবিতে তার বাবা সুরেশ মেহতা এবং সামিরা একসাথে দাঁড়িয়েছিলেন। বাবার মুখে একটু হাসি ফুটে উঠল। অর্জুনের চোখ খোলাই রইল। ঠিক তখনই একটা আওয়াজ এলো, সর্বোপরি তুমি সব দেখেছ। অর্জুন পেছনে ফিরে তাকালো। সামিরা দাঁড়িয়েছিল। চোখে কোনো ভয় বা বিস্ময় ছিল না, যেন সে ইতিমধ্যে জানতো যে এই মুহূর্তটি আসবে। অর্জুন ছবিটি লুকিয়ে রেখেছিল। কাঁদতে কাঁদতে সে বলল, এই বিয়েটা কোনো চুক্তি নয়, বরং প্রতিশোধ। সামিরা, তুমি খুব বুদ্ধিমান। সামিরা বলল, তুমি খুবই বুদ্ধিমান অর্জুন। আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি সত্যতা জানতে পারবে। অর্জুন বলল, তুমি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছ এবং আমার বাবার উপর প্রতিশোধ নেবার জন্য আমাকে গুটি হিসেবে ব্যবহার করেছ। সামিরা বলল, এখন তুমি সব জানো। শোনো অর্জুন, আমি তোমার বাবাকে ভালোবাসতাম। সে ছিল আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আমার বয়স যখন 25 বছর, তখন আমার স্বামী মারা যান। আমি একা ছিলাম। তোমার বাবা আমাকে সমর্থন করেছিলেন। আমি ভেবেছিলাম এটা ভালোবাসা, কিন্তু সে আমাকে ব্যবহার করতেই থাকলো। যখন আমি বিয়ের কথা বললাম, সে আমাকে প্রত্যাখ্যান করলো। আমি সেদিনই শপথ নিয়েছিলাম, যদি সে না হয় তাহলে তার রক্ত ঠিক আছে। ছোটবেলায় যখন তোমাকে দেখেছিলাম, তখন এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তুমি আমার প্রথম প্রতিশোধ, এবং আমি তোমাকে বিয়ে করেছি। আমি চাই তুমি এটাতে স্বাক্ষর করো, যাতে তুমি কখনো আমাকে ছেড়ে যেতে না পারো। সামিরা কিছুক্ষণ থেমে গেল। তারপর সে হেসে বলল, কিন্তু তুমি এমনটা করেছো যা তোমার বাবা কখনো করতে পারেননি। তুমি আমাকে সম্মান করেছো এবং বুঝতে পেরেছ তোমার মানবতা আমার ঘৃণাকে ভালোবাসায় পরিণত করেছে। তিনি বললেন, অর্জুন, এখন আমি তোমার প্রেমে বন্দী। আমি তোমার দাস হয়ে গেছি। অর্জুন কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমাকে বন্দী করতে চেয়েছিলে, কিন্তু তুমি নিজেই আমার ভালোবাসায় বন্দী হয়ে গেছো। তোমার প্রতিশোধ, তোমার ঘৃণা হারিয়ে গেছে সামিরা, কিন্তু এখন তোমার চোখে যা আছে তা হলো ভালোবাসা। অর্জুন সামিরার কবজি ধরে রাখলো। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। অর্জুন তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তিনি বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ তোমার হৃদয় এখন পরিষ্কার। সামিরা কাঁদতে শুরু করলো এবং বলল, এখন যদি মৃত্যু আসে তবুও সে আফসোস করবে না। তিনি বললেন, অর্জুন, তোমার ভালোবাসায় এই প্রাসাদটি আজ আলোকিত হয়েছে। একদিন সামিরা অসুস্থ হয়ে পড়ে এবং কয়েক সপ্তাহের মধ্যেই সে চিরতরে চলে যায়। অর্জুন শেষকৃত্যে ছবিতে বলেছিলেন যে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সামিরা, তুমিও আমাকে ক্ষমা করো। গল্পটি এখানেই শেষ হয়নি। সামিরার 22 বছর বয়সী দাসী কিরণ যে সব সময় অর্জুনের সেবা করত, এখন তারা আরো কাছে আসতে শুরু করে। দুজনের সম্পর্ক ছায়া থেকে বেরিয়ে আলোতে এসেছিল। অর্জুন কিরণকে বিয়ে করে। এখন প্রাসাদে একাকিত্ব বা নীরবতা নেই। অর্জুনের মা এবং বোনরাও সেখানে ছিলেন, যেখানে সব সময় সামিরার অসম্পূর্ণ ভালোবাসা প্রতিধ্বনিত হয়েছিল। এখন কিরণের হাসি আর অর্জুনের শান্তিপূর্ণ জীবন সেখানে স্থির হয়ে গেছে। এই গল্প থেকে আমরা শিখি যে ভালোবাসা কেবল একটি শারীরিক সম্পর্ক নয়, বরং এমন একটি আবেগ যা ঘৃণাকেও মুছে ফেলতে পারে। প্রতিশোধের জন্য সামিরা একটি সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু অর্জুনের ভালোবাসা এবং মানবতা তার হৃদয় বদলে দেয়। যে নারী কেবল প্রতিশোধ নিতে চেয়েছিল, শেষ পর্যন্ত সে প্রেমের বন্দী হয়ে গেল। এই গল্পটি আমাদের বলে যে সত্য, আনুগত্য এবং হৃদয় থেকে ভালোবাসা হলো সবচেয়ে বড় শক্তি। অনেক সময় আমরা
অন্যদের কষ্ট দেওয়ার কথা ভাবি, কিন্তু আমরা নিজেরাই তাদের প্রেমে আটকে যাই। সম্পর্কের মধ্যে যদি শ্রদ্ধা, বোঝাপড়া এবং আবেগ থাকে, তবে প্রতিটি ক্ষত নিরাময় করা যায়। অর্জুন যা ক্ষমা করেছিলেন তা তার সবচেয়ে বড় জয় হয়ে ওঠে। আর যে কেবল প্রতিশোধের কথা ভেবেছিল, তার হৃদয়েও সত্যিকারের ভালোবাসা জেগে উঠেছিল। তো বন্ধুরা, যদি এই আবেগঘন এবং শিক্ষামূলক গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরো হৃদয়স্পর্শী গল্প আপনার কাছে খুব সহজেই পৌঁছাতে পারে। আমি ছিলাম আপনাদের সাথে এসকে আরমান আহাদ। আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।